বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই পাকিস্তানের সঙ্গে দূরত্ব কমেছে বাংলাদেশের। চালু হওয়ার পথে সরকারি ফ্লাইট যোগাযোগও। এই সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে পাকিস্তানের কাছ থেকে JF-70 থান্ডার যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ। বার্তা সংস্থা রয়টার্স সহ পাকিস্তানের একাধিক গণমাধ্যম জানাচ্ছে এমন খবর। পাকিস্তানের গণমাধ্যমের খবরে বলা হয়, 6 জানুয়ারি পাকিস্তান সফরকালে বিমান বাহিনীর প্রধান চিফ অফ এয়ার স্টাফ এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবুর সিধুর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এই বৈঠকে JF-70 থান্ডার যুদ্ধবিমান কিনতে ঢাকার আগ্রহের কথা জানান হাসান মাহমুদ। বৈঠকে পাকিস্তান বিমান বাহিনীর যুদ্ধকালীন সাফল্য ও দক্ষতার প্রশংসা করেন এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ। বাংলাদেশ বিমান বাহিনীর পুরনো ও বয়সী বিমান বহরের রক্ষণাবেক্ষণ সহায়তা এবং আকাশ নজরদারি আরও শক্তিশালী করতে প্রতিরক্ষা রাডার সিস্টেম সংযুক্ত করার বিষয়েও পাকিস্তানের সহযোগিতা চান তিনি। এসবের বাইরে JF-70 নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে দুই বিমান বাহিনী প্রধানের মধ্যে। বৈঠকে বাংলাদেশ বিমান বাহিনীকে সহায়তার বিষয়ে পাকিস্তানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এয়ার চিফ মার্শাল জহির আহমেদ। প্রাথমিক থেকে উন্নত পর্যায়ের উড্ডয়ন প্রশিক্ষণ, পাকিস্তান বিমান বাহিনীর বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষায়িত কোর্সের মাধ্যমে পূর্ণাঙ্গ প্রশিক্ষণ, সুপার মুশাক প্রশিক্ষণ বিমান দ্রুত সরবরাহ, দীর্ঘমেয়াদী সহায়তা ও প্রশিক্ষণ ব্যবস্থার কথাও জানান তিনি। এর মধ্য দিয়ে ইসলামাবাদের সঙ্গে দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্বে আবদ্ধ হবে ঢাকা। JF-70 থান্ডার যুদ্ধবিমানের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ও উন্নত অস্ত্র ব্যবস্থা সরবরাহের কারণে চীনও এই কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে। JF-70 থান্ডারে থাকা আধুনিক AES রাডার, যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত PL-15 দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং নির্ভুল আঘাত হানার সক্ষমতা বাংলাদেশকে সামরিক দিক থেকে এগিয়ে দেবে। বিপরীতে ভারত পাকিস্তান যুদ্ধে JF-70 থান্ডার যুদ্ধবিমানের ব্যাপক সাফল্যকে কাজে লাগিয়ে অস্ত্র বিক্রির বাজার সম্প্রসারণের সুযোগ পাবে পাকিস্তান। ইতিমধ্যে এই যুদ্ধবিমান বিক্রির জন্য আজারবাইজানের সঙ্গে চুক্তি করেছে ইসলামাবাদ। লিবিয়ার ন্যাশনাল আর্মির সঙ্গেও $4 বিলিয়ন অস্ত্র চুক্তি হয়েছে। ঢাকার সঙ্গে চুক্তি করতে যাচ্ছে ইসলামাবাদ। অস্ত্র শিল্পের এমন সাফল্যে অর্থনৈতিক পরিস্থিতিও পাল্টে যাওয়ার স্বপ্ন দেখছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, আমাদের বিমান কিনতে প্রচুর ক্রয়াদেশ আসছে। এই ধারা অব্যাহত থাকলে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের ওপর পাকিস্তানকে আর নির্ভরশীল থাকতে হবে না। গ্রিনল্যান্ডকে ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক রাজনীতিতে ন্যাটোর ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন তুলেছে। যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ডে হামলা চালায় তাহলে তার ন্যাটো জোটে শেষ পরিণতি ডেকে আনবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসন। ড্যানিশ চ্যানেল TV2-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গ্রিনল্যান্ড নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ভাষায় কথা বলছেন তা হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। আর আমি স্পষ্ট করে বলতে চাই, যুক্তরাষ্ট্র যদি আরেকটি ন্যাটোভুক্ত দেশের উপর সামরিক হামলা চালানোর সিদ্ধান্ত নেয় তাহলে সবকিছু থেমে যাবে। এর মধ্যে ন্যাটোও থাকবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যে নিরাপত্তা ব্যবস্থা গড়ে উঠেছে সেটিও তখন আর কার্যকর থাকবে না। গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ এবং সে কারণেই দেশটি ন্যাটোর অন্তর্ভুক্ত। ন্যাটোর মূল নীতি হলো জোটের একটি সদস্য দেশের উপর আক্রমণ মানে সব সদস্য দেশের উপর আক্রমণ। এখন পর্যন্ত ন্যাটোর কোনো দেশ অন্য কোনো সদস্য দেশের বিরুদ্ধে যুদ্ধে যায়নি। তাই যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ডে জোরপূর্বক কোনো সামরিক পদক্ষেপ নেয় তাহলে তা ন্যাটোর মূল ধারণার সঙ্গে সরাসরি সাংঘর্ষিক হবে। ট্রাম্প দীর্ঘদিন ধরেই গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার কথা বলে আসছেন। তার দাবি, যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেখানে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের একটি বিমান ঘাঁটি ও একটি রাডার স্টেশন রয়েছে। এই রাডার ব্যবস্থা ক্ষেপণাস্ত্র, হুমকি শনাক্ত ও মহাকাশ পর্যবেক্ষণের কাজে ব্যবহৃত হয়। সাম্প্রতিক সময় তিনি এই বিষয়ে আরও কঠোর ভাষায় কথা বলেছেন। গত 4 জানুয়ারি এয়ারফোর্স 1-এর সাংবাদিকদের ট্রাম্প বলেন, 2 মাসের মধ্যে গ্রিনল্যান্ড নিয়ে ভাবা হবে। চলুন 20 দিনের মধ্যে গ্রিনল্যান্ডের বিষয়ে সমাধান খুঁজি। ট্রাম্পের এই বক্তব্যকে অসম্মানজনক বলে অভিহিত করেছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডরিক নিলসেন। পাশাপাশি জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ কি হবে সে সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র গ্রিনল্যান্ডের মানুষেরই।
গ্রিনল্যান্ড ইস্যুতে ডেনমার্ক ও ইউরোপীয় অন্যান্য দেশগুলোতে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ট্রাম্পের প্রকাশ্যের হুমকির সুর বন্ধ করার আহ্বান জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন। তিনি বলেন, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমার কথা হয়েছে, তবে আমি এখনই বিস্তারিত জানাতে চাই না। ডেনমার্ক সবসময় যুক্তরাষ্ট্রের ভালো মিত্র ছিল, আমরা চাই এটি অব্যাহত থাকুক। তিনি আরও বলেন, আমরা অবশ্যই এমন পরিস্থিতি মেনে নেব না যেখানে আমাদের ও গ্রিনল্যান্ডকে হুমকির মুখে ফেলা হবে। এছাড়া গ্রিনল্যান্ডের পাশে থাকার আশ্বাস দিয়েছে ইউরোপের বেশ কয়েকটি দেশ। এর আগে 2019 সালের প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালে ট্রাম্প গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দিয়েছিলেন। তখন বিষয়টি বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়। এবার দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরে এসে এই ইস্যুতে আরও কড়া পদক্ষেপ নিচ্ছেন তিনি। এমনকি গত ডিসেম্বরের প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রকে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি হিসেবে উল্লেখ করে ডেনমার্কের একটি গোয়েন্দা সংস্থা। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি চুক্তি এখনও হয়নি, তবে শান্তি চুক্তি হওয়ার পর কি হবে তা নিয়ে আলোচনায় বসেছে ইউরোপীয় দেশগুলোর জোট কোয়ালিশন অব দ্য উইলিং। সিদ্ধান্ত হয়েছে যুদ্ধবিরতির পর ইউক্রেনে সেনা মোতায়েন করবে যুক্তরাজ্য, ফ্রান্স ও অন্যরা। এতে ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা আরও বাড়বে বলে মনে করছেন জোটটির নেতারা। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমার বলেন, শান্তি চুক্তি হলে ইউক্রেনে সেনা মোতায়েন হবে। এ বিষয়ে একটি ঘোষণাপত্রে সই করেছি। এর আওতায় নিরাপত্তার লক্ষ্যে ব্রিটিশ, ফরাসি এবং অন্য দেশগুলোর বাহিনী ইউক্রেনে মোতায়েন করা হবে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন, শান্তি চুক্তির পর ফ্রান্স ইউক্রেনে কয়েক হাজার সেনা মোতায়েন করবে। প্যারিসের এই সম্মেলনে 35 দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর মধ্যে 27টি দেশের রাষ্ট্রপ্রধানও ছিলেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রথমবারের মতো ইউরোপীয় দেশগুলোর এই সম্মেলনে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জেরেড কুশনার ও মার্কিন দূত স্টিভ উইটকফ। উইটকফ বলেন, এই নিরাপত্তা প্রোটোকলগুলোর উদ্দেশ্য হল ইউক্রেনে ভবিষ্যতে যে কোনো ধরনের হামলা প্রতিরোধ করা এবং যদি কোনো হামলা হয় তবে তা প্রতিহত করা। কোয়ালিশন অব দ্য উইলিং এর সদিচ্ছায় সন্তুষ্ট ইউক্রেন। বৈঠকের পর দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রামে লিখেছেন, ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠায় ইউরোপ এবং পুরো কোয়ালিশন অব দ্য উইলিং কতটা আগ্রহী তা এই চুক্তির মাধ্যমে প্রকাশ পেয়েছে। কোয়ালিশন অব দ্য উইলিং প্যারিসে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের যৌথ সহযোগিতায় একটি কোয়ালিশন সেল গঠন করতেও সম্মত হয়েছে। এই সেলটি কিয়েভের সম্মুখ সারির বাহিনীকে সরঞ্জাম সরবরাহ ও প্রশিক্ষণ দেবে। সেই সঙ্গে ভবিষ্যতে রাশিয়ার যে কোনো হামলা ঠেকাতে সকল প্রকার সহায়তা করবে। এক যৌথ বিবৃতিতে জোটটি জানায়, যুদ্ধবিরতির পর ইউক্রেনের বিধ্বস্ত সেনাবাহিনীকে শক্তিশালী করে গড়ে তোলা হবে, যাতে তারা ভবিষ্যতে যে কোনো হামলা প্রতিহত করতে পারে। ইউরোপীয় দেশগুলোর এই চুক্তি নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি রাশিয়া। তবে এর আগে রাশিয়া বরাবরই বলে এসেছে, ইউক্রেনে সেনা মোতায়েন করা হলে সেই সেনাবাহিনীর ওপরও হামলা করা হবে। সম্প্রতি এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন, ইউক্রেন ও রাশিয়ার শান্তি চুক্তি প্রায় 90% প্রস্তুত হয়ে গেছে। ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রথমে 28 দফা প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র, তবে শেষমেশ তা কাটছাট করে 20 দফায় গড়িয়েছে। শান্তি চুক্তির ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা ইউক্রেনের ভূখণ্ড ছাড়ের প্রশ্ন। ইউক্রেনের প্রায় 20% ভূখণ্ড দখল করেছে রাশিয়া। একদিকে ইউক্রেন সেটি ছাড়তে চায় না, অন্যদিকে রাশিয়া সেই ভূখণ্ড ব্যতীত যুদ্ধবিরতিতে রাজি হচ্ছে না। এই অচলাবস্থার মধ্যেই প্যারিসে বসে ইউক্রেনের সেনা মোতায়েনের কথা ভাবছে ইউরোপের দেশগুলো। আসছে ফেব্রুয়ারিতে 4 বছরে পা দিতে চলেছে ইউক্রেন যুদ্ধ। দীর্ঘ এই যুদ্ধে জয় পেতে কারি কারি অর্থ ঢালছে রাশিয়া, যার প্রভাব পড়ছে দেশটির সার্বিক অর্থনীতিতে। পশ্চিমা বিশ্লেষকদের মতে ধসে পড়ার মুখে রুশ অর্থনীতি, কিন্তু এর সঙ্গে বাস্তবতার ফারাক কতটা? প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনই বা কি করছেন রুশ অর্থনীতি সামাল দিতে? ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই পশ্চিমা বিশ্লেষকরা নিয়মিত রুশ অর্থনীতি ভেঙে পড়বে বলে ভবিষ্যৎবাণী করছেন, অথচ এখন পর্যন্ত এমনটি হয়নি। তবে এবার রুশ অর্থনীতি নিয়ে বিশ্লেষক অলিভার আলেকজান্ডারের একটি সাম্প্রতিক পোস্ট ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে দেশটিতে, যেখানে তিনি বলেন, রাশিয়ার অর্থনীতি ভেঙে পড়েনি ঠিকই, কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। এটি এখনো চলছে শুধু কেন্দ্রীয় ব্যাংক নিয়মিত রেপো লিকুইডিটি দিয়ে বাঁচিয়ে রাখায়। মূলত রেপোর মাধ্যমে একটি ব্যাংক সরকারি সিকিউরিটিজ বিক্রি করে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে স্বল্প মেয়াদের জন্য টাকা ধার নেয়, যা মুদ্রানীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই প্রক্রিয়া অর্থনীতিতে নগদ টাকা যোগান বা তারল্য নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। আলেকজান্ডারের মতে এখন এই পন্থা অবলম্বন করেই টিকে আছে রুশ ব্যাংকগুলো।
তিনি বলেন, ব্যাংকগুলো প্রতি সপ্তাহে ট্রিলিয়ন ট্রিলিয়ন রুবল ধার নিচ্ছে এবং সেই ঋণ আর শোধ করছে না, যা এক সময় জরুরি সহায়তা ছিল, এখন সেটাই দৈনন্দিন অপারেটিং সিস্টেম। এর মধ্যে গত 23 ডিসেম্বর রেকর্ড 3.6 ট্রিলিয়ন রুবল রেপো বরাদ্দ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, যাতে স্পষ্ট ব্যাংকের হাতে নিজস্ব নগদ কমে আসছে। এটা শুনতে ভয়ানক লাগলেও বাস্তবতা হলো এটি নতুন কিছু নয়। তাছাড়া ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের উপর নির্ভরশীল হওয়ায় ঋণ দেশের ভেতরেই সীমাবদ্ধ। এক্ষেত্রে মূল্যস্ফীতি বাড়লেও G7 দেশগুলোর তুলনায় রাশিয়ার বেরিয়ে আসা সহজ, কারণ এখানে সম্পত্তির কৃত্রিম মূল্য বৃদ্ধি হয়নি। তাছাড়া রাশিয়ার বৈদেশিক ঋণ নেই, সব ঋণ রুবল অর্থাৎ নিজস্ব মুদ্রায়, এবং মূলধন নিয়ন্ত্রণে থাকায় বিদেশি বিনিয়োগকারীর ওপর নির্ভরতাও খুব একটা নেই পুতিন সরকারের, যা আশার আলো দেখাচ্ছে মস্কোকে। রাশিয়া মূলত যুদ্ধকালীন সময় পার করছে। এই সময়টাতে সামরিক খাতে অতিরিক্ত বরাদ্দের ফলে মূল্যস্ফীতি ও শ্রম সংকট অস্বাভাবিক নয়। তাছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এর চেয়েও ভয়াবহ সময় পার করেছে যুক্তরাষ্ট্র। তখন দেশটির বাজেট ঘাটতি জিডিপি এর 25% পৌঁছেছিল। ফেড সুদের হার বেঁধে দিয়েছিল, সীমাহীন অর্থ ছাপানো হয়েছিল। সেই তুলনায় রাশিয়ার পরিস্থিতি এখন যথেষ্ট ভালো। রুশ অর্থনীতি চাপের কারণে মূল্যস্ফীতি বাড়লেও এখনও তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়নি, বরং 2025 সালের পর কিছুটা কমেছে, যা অন্তত আশার আলো দেখাচ্ছে পুতিনকে। কাজেই রুশ অর্থনীতি ভেঙে পড়লে ইউক্রেন যুদ্ধ থামাতে বাধ্য হবেন পুতিন। পশ্চিমাদের এমন স্বপ্ন শেষ পর্যন্ত স্বপ্নই থেকে যেতে পারে। ভেনেজুয়েলার ক্ষমতা এখন কার হাতে? এই প্রশ্ন ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। যদিও গত 3 জানুয়ারি ফ্লোরিডার এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, নিরাপদে ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলা পরিচালনা করবে যুক্তরাষ্ট্র। তবে ট্রাম্পের এই বক্তব্যের সঙ্গে একমত নন বেশিরভাগ মার্কিনী। মার্কিন বার্তা সংস্থা রয়টার্স ও ইপসোসের এক সাম্প্রতিক জরিপে দেখা গেছে, নিকোলাস মাদুরো তার স্ত্রীকে নিউ ইয়র্কে ধরে আনার পর ভেনেজুয়েলা কে চালাবে এই প্রশ্নে 43% মার্কিন নাগরিক মনে করেন কারাগাসে নতুন সরকার গঠিত হওয়ার আগ পর্যন্ত ওয়াশিংটনের ভেনেজুয়েলা শাসন করা উচিত নয়। বিপরীতে 38% এই ধারণার পক্ষে এবং 19% এই বিষয়ে অনিশ্চিত। একই জরিপে মাদুরোকে ধরে নিয়ে আসার প্রশ্ন মার্কিনদের মধ্যে মতবিরোধ দেখা গেছে। 33% এই পদক্ষেপের পক্ষে মত দিয়েছেন আর 34% দিয়েছেন বিপক্ষে। বাকি 33% নিজেদের অবস্থান স্পষ্ট করেননি। জরিপে আরও উঠে এসেছে, যুক্তরাষ্ট্রের নাগরিকরা ভেনেজুয়েলায় মার্কিন সৈন্য মোতায়েনের পক্ষে নন। 47% মার্কিন নাগরিক সেনা মোতায়েনের বিরোধিতা করেছেন, যেখানে মাত্র 30% এর পক্ষে মত দিয়েছেন। এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির দক্ষিণ আমেরিকার সংবাদদাতা আয়ন ওয়েলস বলেন, ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করলেও বাস্তবে ভেনেজুয়েলা এখনও যুক্তরাষ্ট্রের সরাসরি নিয়ন্ত্রণে নেই। বর্তমানে দেশটির কার্যকর ক্ষমতা রয়েছে সরকারের হাতেই। অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডেলসি রদ্রিগেজ। দীর্ঘদিন ধরেই নিকোলাস মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। তিনি 2018 সাল থেকে মাদুরো সরকারের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। মাদুরোর আমলের অনেক মন্ত্রী এখনও তাদের নিজ নিজ পদে বহাল আছেন। পাশাপাশি ভেনেজুয়েলার প্রভাবশালী সেনাবাহিনীও এখন পর্যন্ত রদ্রিগেজের প্রতি অনুগত রয়েছে বলে জানিয়েছেন আয়ন ওয়েলস। তবে রদ্রিগেজও ট্রাম্পের হুমকির বাইরে নন। ট্রাম্প তাকে স্পষ্টভাবে সতর্ক করে বলেছেন, তিনি যদি সঠিকভাবে কাজ না করেন, অর্থাৎ যুক্তরাষ্ট্র যা চায় তা না মানেন, তাহলে মাদুরোর মতো পরিণতি কিংবা তার চেয়েও ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে হতে পারে তাকে। অনেক বিশ্লেষকের ধারণা ছিল মাদুরোকে সরিয়ে নেওয়ার পর ট্রাম্প ভেনেজুয়েলার বিরোধী পক্ষকে ক্ষমতায় আনতে সক্রিয় ভূমিকা নেবেন। তবে এখন পর্যন্ত তেমন কোনো লক্ষণ দেখাননি ট্রাম্প। বরং তার কিছু সিদ্ধান্ত ও অবস্থান দেখে মনে হচ্ছে বর্তমান ব্যবস্থায় কিছু দিক থেকে তার জন্য তুলনামূলকভাবে বেশি সুবিধাজনক। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভেনেজুয়েলার সরকার এখন স্পষ্টভাবেই উদ্বিগ্ন। তারা জানে ট্রাম্পের চাওয়ার অন্তত কিছুটা না মানলে কী ধরনের পরিণতি নেমে আসতে পারে। ফলে বলা যায়, ট্রাম্প সরাসরি ভেনেজুয়েলার ক্ষমতায় না থাকলেও দেশটি চালানোর ক্ষেত্রে তার প্রভাব যে কম নয় সেটি স্পষ্ট।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষেপে গেলে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন দিন চারেক আগেই যার প্রমাণ পেয়েছে গোটা বিশ্ব। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার ডেরা থেকে তুলে এনেছেন তিনি। এমন পরিস্থিতিতে মহা ক্ষমতাধর ট্রাম্পকে খুশি রাখতে যেখানে ব্যতিব্যস্ত বিশ্ব নেতারা, সেখানে কিনা ট্রাম্পকে খেপিয়ে তুলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্রাম্পের কঠোর বারণ সত্ত্বেও রাশিয়া থেকে তেল কেনার ধৃষ্টতা দেখাচ্ছেন তিনি। কিন্তু প্রশ্ন হলো, অসম এই লড়াইয়ে পেরে উঠবেন তো মোদী? ইউক্রেন যুদ্ধ বন্ধে একরকম আদাজল খেয়েই নেমেছেন ট্রাম্প। রুশ অর্থনীতি ভেঙে দিয়ে পুতিনকে যুদ্ধ বন্ধ করতে নিচ্ছেন একের পর এক পদক্ষেপ। কিন্তু ট্রাম্পের সেই পদক্ষেপ খুব একটা কাজে আসছে না ভারতের কারণে। রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল কিনে অর্থের যোগান দিচ্ছে নয়াদিল্লি। এমন প্রেক্ষাপটে একসময়ের বন্ধু মোদীকে রুশ তেল কিনতে বারণ করেন ট্রাম্প, যা শুরুতে খুব একটা গায়ে মাখেননি মোদী। উল্টো বিপুল পরিমাণ রুশ তেল আমদানি করে সেগুলো অন্য দেশে বিক্রি করে লাভবান হয়েছে নয়াদিল্লি, যাতে ক্ষুব্ধ হয়ে ভারতীয় পণ্যে 50% শুল্ক আরোপের শাস্তি দেন ট্রাম্প। ওয়াশিংটনের শাস্তিতে কিছুটা নিয়ন্ত্রণে আসে ভারত। রুশ তেল কেনা কমানোর ঘোষণা দেয় মোদী সরকার। কিন্তু বাস্তবতা হলো, গত 6 মাসে আমদানি কমলেও এখনও দেশটির মোট আমদানির প্রায় 1/4 রুশ তেল। ডেটা ও বিশ্লেষণী সংস্থা কেপলারের তথ্য অনুযায়ী 2025 সালের জুনে ভারত যে পরিমাণ অপরিশোধিত তেল আমদানি করেছে তার 44% ছিল রুশ তেল। এরপর গত ডিসেম্বরে এসে তা 25% নামিয়ে এনেছে ভারত। তবে সেটিও ওই মাসের রাশিয়ার সবচেয়ে বেশি অপরিশোধিত তেল সরবরাহকারী দেশের তালিকায় জায়গা করে দিয়েছে ভারতকে, যা ট্রাম্পকে খুশি তো করেইনি, উল্টো খেপিয়ে তুলেছে। 5 জানুয়ারি এ ব্যাপারে তাই প্রকাশ্যে মোদির ওপর ক্ষোভ ছাড়েন ট্রাম্প। বলেন, মোদি একজন ভালো মানুষ, তিনি জানতেন আমি খুশি নই, আর আমাকে খুশি করাটা তার জন্য গুরুত্বপূর্ণ ছিল। তারা বাণিজ্য করুক, যাতে আমরা খুব দ্রুত তাদের ওপর শুল্ক বাড়াতে পারি। ট্রাম্প মোদির ওপর ক্ষুব্ধ হয় যখন ফের ভারতীয় পণ্যে শুল্ক বাড়ার ইঙ্গিত মিলছে, তখন সেই শুল্ক আরোপের পরিমাণ সম্পর্কেও ইঙ্গিত দিয়েছেন ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম। এক্ষেত্রে ভারত সহ যেসব দেশ এখনও রুশ তেল কিনছে তাদের উপর 500% পর্যন্ত শুল্ক আরোপের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। গ্রাহাম বলেন, আপনি যদি সস্তা রাশিয়ান তেল কেনেন তাহলে আপনি পুতিনের যুদ্ধযন্ত্র সচল রাখছেন। আমরা শুল্কের মাধ্যমে প্রেসিডেন্টকে এমন ক্ষমতা দিতে চাই যাতে এটি কঠিন সিদ্ধান্তে পরিণত হয়। এদিকে গত আগস্টে ভারতীয় পণ্যে 50% শুল্ক আরোপের পর থেকে টালমাটাল পরিস্থিতি ভারতে। মোদী নিজেই তোড়জোড় চালাচ্ছেন শুল্ক কমানোর। এর মধ্যে নতুন করে ট্রাম্পের এমন হুঁশিয়ারির পর অনিশ্চিত হয়ে গেছে যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ, যা এক কঠিন পরীক্ষার মুখে ফেলে দিয়েছে মোদী সরকারকে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই ভেনেজুয়েলার তেল পেতে মরিয়া হয়ে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতটাই মরিয়া যে শেষমেশ দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকেও তুলে আনেন তিনি। এবার জানা গেল মাদুরোকে তুলে এনে কতটা তেল পাচ্ছে যুক্তরাষ্ট্র। 6 জানুয়ারি ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের কাছে 30 থেকে 50 মিলিয়ন ব্যারেল উচ্চমানের নিষেধাজ্ঞার আওতাভুক্ত তেল হস্তান্তর করবে। এই তেল নিয়ে যুক্তরাষ্ট্রের পরিকল্পনার কথাও জানান ট্রাম্প। বলেন, এই তেল বাজার দরে বিক্রি করা হবে এবং সেই অর্থ আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নিয়ন্ত্রণ করব, যেন তা ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মানুষের কল্যাণে ব্যবহৃত হয়। কিভাবে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে সে ব্যাপারেও ধারণা দিয়েছেন ট্রাম্প। জানান, এরই মধ্যে মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইটকে এই পরিকল্পনা অবিলম্বে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন তিনি। এই পরিকল্পনার মাধ্যমে তেলগুলো জাহাজে করে এনে সরাসরি যুক্তরাষ্ট্রের বন্দরে নামানো হবে। এরপর সেগুলো পরিশোধনের জন্য পাঠানো হবে। ঠিক কত সময়ের মধ্যে এই তেলগুলো হস্তান্তর করবে ভেনেজুয়েলা সে ব্যাপারে এখন পর্যন্ত পরিষ্কার কিছু জানা যায়নি। তবে ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সিএনএনকে জানিয়েছেন, ভেনেজুয়েলার তেল খুবই ভারী হওয়ায় দীর্ঘদিন সংরক্ষণ করা যায় না, কাজেই হস্তান্তর প্রক্রিয়া দ্রুতই শেষ করা হবে। এই তেলগুলো আগেই উত্তোলন করা হয়েছে, ইতোমধ্যে ব্যারেলে ভরা আছে। বেশিরভাগ তেলই এখন জাহাজে, সেগুলো এখন যুক্তরাষ্ট্রের গালফ অঞ্চলের রিফাইনারিতে পাঠানো হবে। এই পরিমাণ তেল কতটা প্রভাব ফেলবে তা নিয়ে অনেক আলোচনা হলেও বাস্তবতা হলো যুক্তরাষ্ট্র প্রতিদিনই গড়ে 2 কোটি ব্যারেলের বেশি তেল ব্যবহার করে। অর্থাৎ এই তেল মাত্র কয়েকদিনের চাহিদার সমান। অর্থাৎ তেলের দাম সামান্যই কমবে। বিশ্ববাজারেও বড় কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই, কেননা 2022 সালের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ থেকে 18 কোটি ব্যারেল তেল ছেড়েছিলেন, যা কিনা বর্তমানের তুলনায় প্রায় 4 থেকে 6 গুণ। তবুও সে সময় গ্যালন প্রতি দাম কমেছিল মাত্র 13 থেকে 31 সেন্ট। অবশ্য সেই তুলনায় এবার একটু বেশি কমেছে তেলের দাম। ট্রাম্পের ঘোষণার পরপরই ব্যারেল প্রতি প্রায় $1 কমে তেল বিক্রি হচ্ছে $56।
ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী এ তেল বিক্রি হলেও যে খুব বেশি আয় হবে তেমনটি নয়। এক্ষেত্রে 30 মিলিয়ন ব্যারেল বিক্রি হলেও আয় হতে পারে $1.65 বিলিয়ন, আর 50 মিলিয়ন ব্যারেল পেলে তা বিক্রি করে আয় হতে পারে সর্বোচ্চ $2.75 বিলিয়ন। তবে সেটা তখনই হবে যখন বর্তমান বাজার দরে ক্রেতা খুঁজে পাওয়া যাবে। 50 মিলিয়ন ব্যারেল তেলের কারণে মাদুরোকে তুলে এনেছেন ট্রাম্প, এমনটি ভাবারও কোনো কারণ নেই। তার আসল পরিকল্পনা আগামী 18 মাসের মধ্যে বিশ্বের সবচেয়ে বেশি তেলের মজুদ থাকা ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের তেল শিল্প পুরোপুরি চালু করে দীর্ঘমেয়াদে তেলের যোগান নিশ্চিত করা। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করার পর দেশটি এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে, আর এতেই লাভবান হয়েছে যুক্তরাষ্ট্রের জ্বালানি খাতের কোম্পানিগুলো। বিনিয়োগকারীরা মনে করছেন ভেনেজুয়েলার বিশাল তেল মজুদ থেকে ভবিষ্যতে বড় অর্থ উপার্জনের সুযোগ তৈরি হতে পারে, তাই তারা মার্কিন জ্বালানি খাতে আগ্রহ দেখাচ্ছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, এরই মধ্যে মার্কিন জ্বালানি কোম্পানিগুলোর শেয়ারের দাম বেড়েছে। ফল হিসেবে বর্তমানে ভেনেজুয়েলায় সক্রিয় একমাত্র মার্কিন জ্বালানি কোম্পানি শেভরনের শেয়ারের দাম 4%, স্পেনের জ্বালানি কোম্পানি রেপসোলের শেয়ারের দাম প্রায় 2% বেড়েছে। তেল পরিষেবা খাতেও ইতিবাচক প্রভাব পড়েছে, যেমন হ্যালিবার্টনের শেয়ার 7%-এরও বেশি বেড়েছে। পাশাপাশি কনকোফিলিপস, এক্সন সহ অন্যান্য বড় তেল কোম্পানির শেয়ার দরও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপের কারণে ভূ রাজনৈতিক ঝুঁকির আশঙ্কায় নিরাপদ সম্পদে আগ্রহ বেড়েছে বিনিয়োগকারীদের। এতে স্বর্ণ ও রূপার মতো মূল্যবান ধাতুর দাম বেড়েছে। স্বর্ণের দাম প্রায় 1.9% বেড়ে প্রতি আউন্স $4,412 পৌঁছেছে, আর রূপার দাম বেড়েছে 3.6%। বিশ্লেষকদের মতে অর্থনীতি অস্থিতিশীল হলে স্বর্ণ রূপার মতো ধাতুর দাম বাড়ে, কারণ এসব ধাতুতেই ভরসা রাখতে চায় মানুষ। 1979 সালের পর স্বর্ণের বাজারে সবচেয়ে ভালো পারফরমেন্স দেখা গেছে 2025 সালে। এক বছরের মধ্যে এর দাম 60%-এর বেশি বেড়ে 26 ডিসেম্বর সর্বকালের সর্বোচ্চ $4,549.71 পৌঁছায়। এই উত্থানের পেছনে ছিল সুদ হার কমার আশঙ্কা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর বিপুল পরিমাণে স্বর্ণ কেনা এবং বিশ্বজুড়ে উত্তেজনা ও অর্থনৈতিক অনিশ্চয়তা নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ। এদিকে 5 জানুয়ারি বিশ্ববাজারে তেলের দাম ওঠানামা করেছে, তাই বিনিয়োগকারীরা ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপের কারণে অপরিশোধিত তেলের সরবরাহে কোনো প্রভাব পড়বে কিনা তা নিয়ে চিন্তিত ছিলেন। একদিনেই ব্রেন্ট ক্রুড অয়েলের দাম অন্তত 1% বেড়ে প্রতি ব্যারেল প্রায় $61.50 পৌঁছায়। তবে বিশ্লেষকরা বলছেন, বিশ্ববাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় বড় ধরনের ব্যাঘাতের সম্ভাবনা কম। মাদুরোকে অপহরণের পর ভেনেজুয়েলায় বিপুল তেল ভান্ডার ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যতক্ষণ না একটি নিরাপদ, সঠিক এবং ন্যায়সঙ্গত রূপান্তর নিশ্চিত করা যায়, ততক্ষণ আমেরিকা দেশটি পরিচালনা করবে। শিল্প বিশ্লেষকদের মতে ভেনেজুয়েলার তেল খাত পুনরায় সচল করতে কোটি কোটি ডলারের বিনিয়োগ প্রয়োজন। দেশটির তেল শিল্প 2000 সালের গোড়ার দিক থেকে ক্রমেই পতনের দিকে গিয়েছে। ওসিবিসি ব্যাংকের বিনিয়োগ কৌশলবিদ বাসু মেনন বলেন, ভেনেজুয়েলার অপরিশোধিত তেল উৎপাদন বহু বছর ধরেই অপর্যাপ্ত। বর্তমানে এটি বিশ্বব্যাপী মোট তেল উৎপাদনের 1%-এর কম। বিপির সাবেক প্রধান নির্বাহী লর্ড ব্রাউন বিবিসিকে বলেন, ভেনেজুয়েলার তেল শিল্প পুনরুজ্জীবিত করতে অনেক দক্ষতা, বিপুল বিনিয়োগ এবং সময় প্রয়োজন। ভেনেজুয়েলায় মার্কিন পদক্ষেপের প্রভাব ইউরোপের প্রতিরক্ষা খাতেও পড়েছে। যুক্তরাজ্যে বিএই সিস্টেমের শেয়ার 5% এবং জার্মানির রেইনমেটাল এর শেয়ার 8%-এরও বেশি বেড়েছে। এছাড়া মূল্যবান ধাতুর দাম বাড়ায় খনি কোম্পানিগুলোর শেয়ারও বেড়েছে। এন্ডেভার মাইনিং এবং ফ্রেসলিনোর শেয়ার 4%-এর বেশি বৃদ্ধি পেয়েছে। এদিকে এশিয়ার শেয়ার বাজারও লাভজনক হয়েছে। 2026 সালের 1 জানুয়ারি জাপানের নিক্কেই 225 সূচক ও 3% বেড়েছে। নতুন তথ্য অনুযায়ী 2025 সালের ডিসেম্বরে দেশটির উৎপাদন কার্যক্রম স্থিতিশীল ছিল। একই সঙ্গে দক্ষিণ কোরিয়া ও চীনের প্রধান শেয়ার সূচকগুলো ঊর্ধ্বমুখী ছিল। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের কেন্দ্রস্থলে যখন মার্কিন স্পেশাল ফোর্স এক দুঃসাহসিক অভিযানের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তার কয়েক ঘন্টা আগে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে দেখা গিয়েছিল হাসি মুখে। লাতিন আমেরিকায় নিযুক্ত চীনের শীর্ষ দূতের সঙ্গে ছবি তুলছিলেন তিনি, প্রশংসায় ভাসিয়ে দিচ্ছিলেন বেইজিংয়ের নেতৃত্বকে।
মাদুরো চীনা কূটনৈতিক কিউ শিয়াওকিকে বলেছিলেন, প্রেসিডেন্ট শি জিনপিংকে বড় ভাইয়ের মতো ভ্রাতৃত্ব বজায় রাখার জন্য ধন্যবাদ। কিন্তু এর কয়েক ঘন্টা পরই ঘটে যায় নাটকীয় ঘটনা। মার্কিন সেনাবাহিনীর বিশেষ ইউনিট ডেল্টা ফোর্স সরাসরি মাদুরোর শোবার ঘর থেকে অপহরণ করে নিয়ে যায় তাকে। এতে লাতিন আমেরিকায় চীনের অন্যতম প্রধান ও বিশ্বস্ত সহযোগী হারানোর এক রূঢ় বাস্তবতার সামনে দাঁড়িয়েছে বেইজিং। লাতিন আমেরিকায় চীনের ক্রমবর্ধমান প্রভাব এখন বিশ্ব রাজনীতির অন্যতম আলোচনার বিষয়। 2019 সালে ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার উপর নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকেই দেশটির অপরিশোধিত তেলের প্রধান ক্রেতা হিসেবে আবির্ভূত হয়েছে চীন। ডাটা অ্যানালিটিক্স প্রতিষ্ঠান কোপলারের তথ্য মতে 2025 সালের শেষ মাসগুলোতে ভেনেজুয়েলার মোট তেল রপ্তানির প্রায় 80%ই গেছে বেইজিংয়ে। বিশেষজ্ঞরা মনে করছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় এই অভিযান চালালেও চীনের সামগ্রিক তেল সরবরাহে হবে না খুব বড় কোনো সংকট। কারণ একসময় বিশ্বের বৃহত্তম তেলের মজুদ থাকা সত্ত্বেও মাদুরো ও তার পূর্বসূরি শেভেজ সরকারের আমলে ভেনেজুয়েলার তেল উৎপাদন 2/3 কমে গেছে। বর্তমানে দিনে প্রায় 10 লাখ ব্যারেল তেল উৎপাদন করে দেশটি। ভেনেজুয়েলার তেলের প্রধান ক্রেতা চীনের বড় সরকারি কোম্পানিগুলো নয়, বরং টিপট নামে পরিচিত ছোট ছোট স্বাধীন শোধনাগারগুলো। তারা মূলত অনেক কম দামে পাওয়া যায় বলেই এই তেল কিনত। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে চীন ভেনেজুয়েলা থেকে তেল কেনা চালিয়ে যেতে পারে, তবে তার পরিমাণ হতে হবে অনেক কম। এছাড়া আগে যে বিশাল ছাড়ে তেল কেনা যেত, সেই সুবিধা হয়তো আর থাকবে না। তেলের বাইরেও ভেনেজুয়েলা চীনের কাছে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। 2007 সাল থেকে পরবর্তী এক দশকে চীন ভেনেজুয়েলাকে ঋণ দিয়েছে $62.5 বিলিয়ন। এটি পুরো দক্ষিণ আমেরিকায় চীনের দেওয়া মোট ঋণের প্রায় অর্ধেক। ফলে বিশ্বে চীনের কাছ থেকে সবচেয়ে বেশি অর্থ নেওয়া দেশে পরিণত হয়েছে ভেনেজুয়েলা। দশক ধরে চীন ও ভেনেজুয়েলার মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান। 2023 সালে একটি অল ওয়েদার স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বা সবসময় কৌশলগত অংশীদারত্ব গড়ে তুলেছিল তারা। ভেনেজুয়েলার তেলের বড় অংশ চীনে যায় এবং দেশটিতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে বেইজিং। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ এখন চীনের সেই অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাবকে ফেলেছে বড় চ্যালেঞ্জের মুখে। কারাকাসে মার্কিন অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে বেইজিং। ওয়াশিংটনকে বিশ্বের পুলিশ সেজে মাতব্বরি করার দায়ে অভিযুক্ত করেছে তারা। চীনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম উইবোতে এই ঘটনা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। অনেক ব্যবহারকারী বলছেন, যুক্তরাষ্ট্র যদি তাদের প্রতিবেশী দেশে গিয়ে কোনো নেতাকে এভাবে ধরে আনতে পারে, তবে চীন কেন তাইওয়ানের ক্ষেত্রে একই কাজ করতে পারবে না? চীনের কমিউনিস্ট পার্টি তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে এলেও এই হুমকিকে খুব একটা পাত্তা দিচ্ছে না তাইওয়ান। তাদের আইন প্রণেতা ওয়াং টিং ইউ বলেন, চীন আর আমেরিকা এক নয়, আর তাইওয়ানও ভেনেজুয়েলা নয়। তার মতে চীনের ইচ্ছা থাকলেও এমন অভিযান চালানোর সক্ষমতা তাদের নেই। বিশেষজ্ঞদের মতে ভেনেজুয়েলার ঘটনা সরাসরি তাইওয়ান আক্রমণের উপর প্রভাব ফেলবে না, তবে তারা সতর্ক করেছেন সামরিক শক্তি ব্যবহার করে রাজনৈতিক লক্ষ্য পূরণ করা এখন বিশ্বের একটি নতুন স্বাভাবিক বিষয়ে পরিণত হতে পারে। তাইওয়ানকে এখন নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা আরো জোরদার করার কথা ভাবতে হবে। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের এক শীর্ষ সহকারী যুক্তরাষ্ট্রের বৈশ্বিক ভূমিকায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। ভেনেজুয়েলার সরকারের কার্যত উৎখাত করার পর ট্রাম্প প্রশাসন যে আরও আগ্রাসী ও শক্তিনির্ভর পথে এগোচ্ছে তা স্পষ্টভাবে তুলে ধরেন তিনি। সিএনএনের জেক ট্যাপারের সঙ্গে সাক্ষাৎকারে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ স্টিফেন মিলার বলেন, আন্তর্জাতিক সৌজন্য ও কূটনৈতিক ভাষা যতই গুরুত্ব পাক না কেন, বাস্তব বিশ্ব চলে শক্তি, বল প্রয়োগ ও ক্ষমতার ভিত্তিতে। এই বাস্তবতাই পৃথিবীর কঠোর নিয়ম। মিলার আরও বলেন, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম বছরেই যদি কেউ এখনো যুক্তরাষ্ট্রের অবস্থান বুঝে না থাকেন, তবে তাদের এখন বিষয়টি পরিষ্কারভাবে অনুধাবন করা উচিত। যুক্তরাষ্ট্র একটি সুপার পাওয়ার। প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে সুপার পাওয়ারের মতোই আচরণ করবে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে এনে নিউ ইয়র্কে আদালতে হাজির করার বিষয়ে ট্রাম্পের দাবিকে ঘিরে ওঠা প্রশ্নের জবাব দিতে এসব মন্তব্য করেন মিলার। ওই অভিযানে মার্কিন বিশেষ বাহিনী সরাসরি হস্তক্ষেপ করে ভেনেজুয়েলার সরকার প্রধানকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসে।
এরই ধারাবাহিকতায় রোববার প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দেন অন্যান্য দেশগুলোর বিরুদ্ধেও নেওয়া হতে পারে নতুন পদক্ষেপ। কলম্বিয়াকে তিনি সরাসরি হুমকি দেন, মেক্সিকোকে নিজেদের অবস্থান ঠিক করার আহ্বান জানান। পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, ইরানে যদি বিক্ষোভকারীদের হত্যা করা হয় তাহলে দেশটিকে কঠোরভাবে আঘাত করা হবে। তবে বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসনের বক্তব্য সবসময় সতর্কভাবে মূল্যায়ন করা প্রয়োজন। অনেক ক্ষেত্রে এসব বক্তব্য সমালোচকদের উস্কে দেওয়া বা নিজস্ব সমর্থক গোষ্ঠীকে সন্তুষ্ট করার কৌশল হিসেবেও ব্যবহৃত হয়। এ ধরনের কড়া ও উস্কানিমূলক বক্তব্য দেওয়ার ক্ষেত্রে স্টিফেন মিলারও ট্রাম্পের মতোই পরিচিত মুখ। তবে বর্তমান পরিস্থিতিতে বিষয়টি আর শুধু বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ নেই। সাম্প্রতিক ঘটনা প্রবাহ ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র এখন কথার পাশাপাশি বাস্তব পদক্ষেপের মাধ্যমেই নিজেদের বৈশ্বিক অবস্থান জোরালোভাবে প্রতিষ্ঠা করতে চাইছে। মাদুরোকে একটি বড় মাদক চক্রের প্রধান ও ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ দেশ হিসেবে দেখিয়ে অভিযানের ন্যায্যতা দিচ্ছেন ট্রাম্প। প্রেসিডেন্ট হওয়ার কারণে পররাষ্ট্র নীতিতে অনেক স্বাধীনতা আছে তার। কংগ্রেসের তদারকিকেও তেমন গুরুত্ব দেন না তিনি। কিন্তু ভেনেজুয়েলা প্রশ্নে ট্রাম্প প্রশাসনের কঠোর নীতি জন্ম দেয় অনেক প্রশ্নের। এছাড়া বিদেশি রাষ্ট্রপ্রধানকে আটক করার এই অভিযানে কংগ্রেসের অনুমতি না নেওয়াও বড় উদ্বেগের বিষয়। কর্মকর্তাদের মতে এই অভিযানে প্রায় 200 মার্কিন সেনা অংশ নিয়েছিলেন, হয়েছিল তীব্র গোলাগুলি। এমন প্রেক্ষাপটে বেশ কয়েকটি প্রশ্ন সামনে আসছে। মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর ভেনেজুয়েলার জন্য ট্রাম্পের কোনো বাস্তব পরিকল্পনা আছে কি? পশ্চিম গোলার্ধে দ্রুত ক্ষমতা বিস্তারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক ও কূটনৈতিক শক্তি কি সমান তালে এগোতে পারবে, নাকি ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলায় আরও সামরিক অভিযান চালাবে? কারণ সোমবার স্টিফেন মিলার এই ঘটনাকে চলমান সামরিক অভিযান উল্লেখ করেছিলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এসবের জন্য যুক্তরাষ্ট্রের করদাতাদের কত খরচ হবে? বিশ্লেষকরা বলছেন, নিজের দেশে সমস্যায় থাকা এবং কম জনপ্রিয় প্রেসিডেন্ট ট্রাম্প অন্য কোনো দেশ চালাতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে যথেষ্ট সন্দেহ। তাই ট্রাম্পের অন্যান্য দেশকে নিয়ন্ত্রণ করার হুমকিও প্রশ্নবিদ্ধ। এ ধরনের বিষয়গুলো কংগ্রেসের জন্য গুরুত্বপূর্ণ হওয়া উচিত। তবুও হাউস ও সিনেটের রিপাবলিকান নেতারা ট্রাম্পের পাশে দাঁড়িয়েছেন। তারা বলছেন, ভেনেজুয়েলায় অভিযান কেবল আইন প্রয়োগের কাজ, তাই সংবিধান অনুযায়ী অনুমোদনের প্রয়োজন নেই। সিনেটের নেতা জন থিউন বলেন, অভিযানের আগে কংগ্রেসকে জানানো ভুল হতো, কারণ কংগ্রেসে কিছু গোপন রাখা খুবই কঠিন। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।